সুপ্রিয় দর্শক শ্রোতা, সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। সুন্দর আলো ঝলমল দিন, ঝকঝকে প্রভাত থেকে অপরাহ্ন পর্যন্ত নির্মল পরিবেশে যেখানে দেখানোর প্রয়োজন সেই সমস্ত জায়গাগুলোতে সত্যি সুন্দর ভালো একটি নির্বাচন হলো। কিন্তু এর অন্ধকারে রিমোট এরিয়াগুলোতে, যেখানে বিদেশি পর্যবেক্ষক নেই, যেখানে আইন শৃঙ্খলা বাহিনীর দিকেও পাওয়া যায়নি, সেই সমস্ত এলাকায় শত শত কেন্দ্র দখল করে যে নির্বাচনটি হয়ে গেল, একটা কথিত ফেয়ার নির্বাচন, তারই দু চারটি উপাখ্যান এবং পিছনের ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে, অর্থাৎ ৭৫ থেকে জুলাই ২০২৪ এবং আজকের ১৭ই ফেব্রুয়ারি পর্যন্ত ঘটে যাওয়া ঘটনার দুই একটি বর্ণনার ছটা আপনাদের সাথে শেয়ার করছি। এটাকে আমি নাটক বললাম এই কারণে, নাটক আসলে অতীতের ঘটে যাওয়া কোনো ঘটনা তার সুমার্জিত, পরিমার্জিত এবং সুমঞ্চায়িত অবস্থান দর্শকদের সামনে যখন তুলে ধরা হয় তখন সেটাকে নাটক বলে। এটা কোনো একটা ঘটনার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ১২ই ফেব্রুয়ারিতে যে মঞ্চস্থ হলো, তা অতীতের কোনো একটি নাটকেরই একটা মঞ্চায়ন আমরা দেখতে পেলাম। সম্ভবত এটা লন্ডন বৈঠকেরই সেই মঞ্চস্থিত নাটকেরই একটা অংশ। তার প্রমাণ নতুন উপদেষ্টা পরিষদে, নতুন মন্ত্রিসভায় উপদেষ্টাদের পরিষদে কেউ কেউ শপথ নিয়েছেন, যেটা হবার কথা ছিল না নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী। এই নাটকটি মঞ্চস্থ হলো এই কারণে যে জুলাই বিপ্লবের পর যে সরকারটি গঠিত হলো, এই সরকারটি সত্যিকার অর্থে বিপ্লবের কোনো চেতনা ধারণ করে না। তারা কেউ বিপ্লবী ছিল না, ৩ জন ছাত্র নেতা ছাড়া তারা কেউ বিপ্লবী ছিল না বেশিরভাগ, এবং তারা সেকুলার শিক্ষায় শিক্ষিত, এবং তারা রঙে চঙে বাঙালি মুসলমান হলেও মন মানসিকতা তারা ইংরেজ, সেই পাশ্চাত্যের গোলাম। তাদের এই গোলামী মানসিকতা, তাদের শিক্ষা দীক্ষা পাশ্চাত্যের শিক্ষায় শিক্ষিত, এবং তারা ধর্ম সমাজ সম্পর্কে যে চিন্তা করে, এই উপদেষ্টা পরিষদও সেই চিন্তায় আলোকিত। শুধু উপদেষ্টা পরিষদ নয়, ডিবি স্টেট, আমলা, সামরিক আমলা, পুলিশ আমলা এবং সিভিল ব্রোকেট সবাই একই মানসিকতার। তারা নামে মুসলমান, ধর্মকে, ইসলামকে তারা মানে, ইবাদত বন্দেগীও করে। তাদের চিন্তা চেতনায় ইসলাম রাষ্ট্রীয় ব্যবস্থায়, সমাজ রাষ্ট্রের মূল কেন্দ্রে চলে আসুক, ইসলামী বিধান মোতাবেক রাষ্ট্র সমাজ পরিচালিত হোক, এটা আসলে তারা কল্পনাও করতে পারে না। এখানে তারা ইসলামের ক্ষেত্রে হস্টাইল, তারা ইসলামী আইন বিধানের ক্ষেত্রে তারা পাশ্চাত্যের মতোই ইসলাম বিদ্বেষী। সঙ্গত কারণেই এই ত্রয়ী এবং উপদেষ্টা পরিষদ এবং পাশ্চাত্যের যে চিন্তা চেতনা এবং বাংলাদেশ নিয়ে তাদের ভাবনা এক হয়ে গেছে। এই এক হওয়ার কারণেই সবগুলার তৈরি চিন্তার ফসল মঞ্চায়িত হলো ওই 12ই ফেব্রুয়ারি। সবার চিন্তা যখন এক হয়েছে, তখন সঙ্গত কারণেই তারা অনেকেই প্রকাশ্যে বলছে যে দক্ষিণপন্থার উত্থান হচ্ছে বাংলাদেশে, ধর্মীয় উগ্রবাদের উত্থান হচ্ছে। অর্থাৎ তারা ইসলামকে কটাক্ষ করে বিভিন্ন সময় যে মন্তব্য দিয়েছেন, এবং তারেক রহমান সহ, মির্জা ফখরুল সহ, এরে তাদের মন মানসিকতা এবং পাশ্চাত্যের দর্শন, পাশ্চাত্যের মন মানসিকতা, উপদেষ্টা পরিষদের মন মানসিকতা এবং ভারতের মন মানসিকতারই প্রতিফলন। এটা পরিষ্কার। এই কারণে তারা
ইসলামপন্থীরা যে যাতে কখনোই ক্ষমতার কাছাকাছি আসতে না পারে, এর জন্য যা যা করা দরকার সবার পক্ষ থেকে নিজ নিজ তরফ থেকে তারা এই কাজগুলি করেছেন। এবং পাশ্চাত্যে তো অনুপ্রেরণা ছিলই, ইউনূস সরকারেরও অনুপ্রেরণা ছিল। তারই ফসল মঞ্চায়িত হলো 12ই ফেব্রুয়ারি 2026। একটি বিষয় না বললেই নয়, 75-এর পট পরিবর্তনে বিএনপি এবং জিয়াউর রহমান সাহেব যে ক্ষমতার মসনদে আসীন হয়েছিলেন 75-এর পট পরিবর্তনের কারণে এই বিপ্লবীদের ত্যাগের কারণে। কিন্তু জিয়াউর রহমান এই বিপ্লবীদের ত্যাগের কারণে ক্ষমতায় আসলো নিজের ক্ষমতাকে নিরঙ্কুশ করার জন্য বা পাকাপোক্ত করার জন্য এই বিপ্লবীদেরকে উনি দেশছাড়া করেছিলেন। সেটা কৌশলে এখন একটা চাপের মুখেই তাদেরকে দেশছাড়া করেছেন, তাদের পক্ষে কোনো অবস্থান নেয় নাই। এই ধারাবাহিকতা বিএনপি একেবারে পুরোপুরি বজায় রেখেছেন শেষ অবধি পর্যন্ত। সেটা হলো যে আওয়ামী লীগ সবসময় এই বিপ্লবীদের বিরুদ্ধে ছিল এবং শেখ মুজিবুর হত্যা মামলার যে ইন্ডেমনিটি ছিল এটা আওয়ামী লীগ কখনো সুযোগ পায়নি। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে এই ইন্ডেমনিটি অধ্যাদেশকে বাতিল করে বেআইনিভাবে এবং এই শেখ মুজিব হত্যা মামলার বিচার শুরু করে এবং আসামিদেরকে গ্রেপ্তার করে। এই অন্যায় এবং অনিয়ম বহির্ভূত বিচারটা আসলে শেখ হাসিনার আমলে এটা গুছাই উঠতে পারেনি, শেষ করতে পারেনি। তার মধ্যে ক্ষমতার পরিবর্তন 2001 সালে 4 দলীয় জোট সরকার ক্ষমতায় আসে। আসার পরে এই আইন বহির্ভূত নিয়ম বহির্ভূত বিচারকে বিএনপি সমাপ্ত করতে পারত এবং আইন অনুযায়ী তাদেরকে মুক্ত করতে পারত, কিন্তু বিএনপি তাদের পক্ষে কোনো পদক্ষেপ নেয়নি। শুধু তাদের এই কোটারি স্বার্থকে ঠিক রাখার জন্য তাদের গায়ে যেন কোনো কাদা না লাগে। কিন্তু সত্যিকার অর্থে বিএনপি এই কাদা থেকে দূরে থাকতে পারেনি। তবু বিএনপি এই বিপ্লবীদের পক্ষে কোনো কাজ করেনি। এই বিপ্লবীদের সাথে বিএনপি ঐতিহাসিকভাবে গাদ্দারি করেছে, যার পরিণতি ভোগ করছে বিএনপি 17 বছর। এই পাপের ফসল যে 75 বিপ্লবীদেরকে তারা সহায়তা করেনি, যার কারণে হাসিনার শত অনিয়মেও উত্তরপাড়া থেকে কোনো সাহায্য সহযোগিতা বিএনপিকে আমার দেশবাসী পায়নি। যে কারণেই হোক বিএনপির মানে দীর্ঘ আন্দোলন, ব্যর্থ আন্দোলনের ফসল আমরা এই 17 বছর ভোগ করলাম। ঈদের পরে আন্দোলন বিএনপি এই কেন্দ্রীয় নেতাদের শেখ হাসিনার সাথে যোগাযোগ এবং তাদের যে এই যে লিয়াজু মেনটেন করে চলা, গা বাঁচিয়ে চলা, এগুলি আমরা প্রত্যক্ষ করেছি বিভিন্নভাবে। তারপরে ছাত্ররা যখন তাদের নিজেদের স্বার্থ নিয়ে কোটাবিরোধী আন্দোলন শুরু করলো এবং এই কোটাবিরোধী আন্দোলন এক সময় যখন এক দফায় পরিণত হলো, সেই সময় বিএনপির পক্ষ থেকে বলা হলো আমরা এই মুহূর্তে সরকার পতনের চিন্তা ভাবনা করতেছি না। এই আন্দোলনে বিএনপির লোকরা জড়িত থাকলেও বিএনপি নেতৃত্ব দিতে পারে নাই, কিন্তু বিএনপি এর সম্পূর্ণ ফল ভোগ করতেছিল। এই আন্দোলনের কারণে বিএনপির সমস্ত নেতারা মুক্ত হয়েছে, তাদের মামলাগুলো প্রত্যাহার হয়েছে, তারা নির্বাচনের স্বপ্ন দেখলেন এবং নির্বাচনের শেষ পর্যন্ত নির্বাচনকে বাস্তবায়ন করলেন এবং তারা আজ এমপি মন্ত্রী হচ্ছেন, দেশ শাসন করবেন। এই বিপ্লবের কারণেই শত শত বিপ্লবীরা জীবন দিয়েছে, হাজার হাজার বিপ্লবীরা পঙ্গুত্ব বরণ করেছে। আজ তাদের রক্তের উপরে মারিয়ে বিএনপি ক্ষমতায় যাচ্ছে। কিন্তু জুলাই বিপ্লবকে বিএনপি আজ শপথের দিনে বিএনপি এটাকে জুলাই বিপ্লবকে বাস্তবায়ন করার শপথ নিল না। সংবিধান সংশোধন করার জন্য যে শপথ নেওয়ার কথা সেটা না নিয়ে প্রথম দিনে বিএনপি এই জুলাই এর বিরুদ্ধে গাদ্দারি শুরু করলো। এটা আমাদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে সমস্ত বিপ্লবীদের, যারা বিপ্লবের পক্ষে, যারা জুলাইকে ধারণ করে। কিন্তু বিএনপি এর থেকে সুফল ভোগ করছে। কিন্তু এর যারা যাদের রক্তের উপরে মারিয়ে বিএনপি ক্ষমতায় আসলো, তাদের সাথেই তারা বেইমানির প্রথম সূত্রপাত শুরু করলো শপথের দিনেই। ইতিহাস কি নির্মম। 75 বিপ্লবীদেরকে তারা রক্ষা না করার কারণে এই 17 বছর তারা যে জিল্লতির মধ্যে ছিল, এই উপলব্ধি তাদের নেই। তাই বলতে ইচ্ছে করে যে হাই বুদ্ধিহীন মানব হৃদয়, ভ্রান্তি কিছুতেই ঘুষে না, যুক্তিশাস্ত্রের বিধান বহু বিলম্বে মাথায় প্রবেশ করে, প্রবল প্রমাণকে অবিশ্বাস করে মিথ্যা আশাকে 2 বাহু পাশে বাঁধিয়া প্রাণপণে জড়াই ধরা যায়।
অবশেষে একদিন সমস্ত নারী কাটিয়া হৃদয়ে রক্ত শুষে সে পলায়ন করে, তখন চেতনা হয় এবং দ্বিতীয় ভ্রান্তি পাশে পরিবার জন্য চিত্ত বেকুল হইয়া ওঠে। বিএনপির চিত্ত বেকুল হয়ে উঠেছে দ্বিতীয় ভ্রান্তি পাশে পরিবার জন্য। এর পরিণাম বিএনপিকে হয়তো কোনো এক সময় ভোগ করতে হবে, যেটা আমরা চাই না। বিএনপি জুলাই বিপ্লবের সাথে গাদ্দারি করুক, আবার ভুল পথে পরিচালিত হোক, আমরা যারা শুভাকাঙ্ক্ষী আছি আমরা কখনোই চাই না যে বিএনপি এই ভুলটা আবার করুক। ৭৫ বিপ্লবীদের রক্ষা না করে বিএনপি যে ভুল করেছে আবার দ্বিতীয় ভুল জুলাই বিপ্লবীদের সাথে করুক, এটা আমরা চাই না। আজ বিএনপি যে পথে পা বাড়িয়েছে, জুলাই বিপ্লবী ৭৫ বিপ্লবীদের ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে তাদেরকে জীবন দিতে হয়েছে। আজ হয়তো বিএনপি ভাবতে পারতেছে না কিংবা বুঝতে পারতেছে না, হয়তো তাদের এই ভুলের জন্য এই জুলাই বিপ্লবীদের যারা বেঁচে আছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে, আগামী কোনো একদিনে তাদেরকে হয়তো মামলার মুখোমুখি হতে পারে, অথবা তাদের ফাঁসির মঞ্চ যেতে যাওয়া লাগতে পারে, যেটা আমাদের জন্য কখনোই কাম্য নয়। কখনোই আমরা এটা চিন্তা করি না, যা আমাদেরকে কল্পনায় শিহরিত করে তোলে। আজ বিএনপির এই ভুলের জন্য হয়তো ভবিষ্যতে ফাঁসির দড়ি রেডি হচ্ছে, যা খুবই বেদনাদায়ক, দুঃখজনক। অনেক ভারাক্রান্ত হৃদয়ে অনেক দুঃখ নিয়ে আমার প্রিয় দর্শক শ্রোতাদের সামনে এই কথাগুলি শেয়ার করলাম। আজ বিএনপির আচরণ সত্যি বিপ্লবীদের বিরুদ্ধে চলে যাচ্ছে এবং হয়তো চলে যাবে। বিগত সময়ে আমরা লিয়াজো কমিটির মিটিংগুলোতে আমরা যা দেখেছি, বিএনপি এর বিরোধিতা করেছে, গণভোটে তারা ন্যায়ের পক্ষে ছিল, আর এখন তো পরিষ্কারভাবেই ক্ষমতায় এসে তারা এর বিপক্ষে যাচ্ছে। এটা খুবই দুঃখজনক। হয়তো বিএনপির জন্য এটা খুব মঙ্গলকর হবে বলে মনে হয় না। যাই হোক, বিএনপি ভুল না করুক এবং জুলাই বিপ্লবীদের সাথে গাদ্দারি ভুল না করুক, এটাই কামনা করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, মনের এই আবেগগুলি আপনাদের সাথে শেয়ার করলাম। হয়তো আরো কিছু কথা কোনো সময় বলবো। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।